জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের ওপর ভিত্তি করে আজ আমরা দেখব অভ্যাস তৈরির দ্বিতীয় সূত্রটা কি, মানে কিভাবে আমরা আমাদের যে কোনো অভ্যাসকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারি। চলুন কিছু দারুণ কৌশল জেনে নেওয়া যাক, যা আমাদের জীবনটাকেই বদলে দিতে পারে। আচ্ছা, আমাদের মস্তিষ্ক কেন বলুন তো স্বাস্থ্যকর খাবারের চেয়ে জাঙ্ক ফুড বা সোশ্যাল মিডিয়ার দিকে বেশি ঝোঁকে? এর সাধারণ প্রশ্নের মধ্যেই কিন্তু অভ্যাস তৈরির একটা বিশাল বড় রহস্য লুকিয়ে আছে। চলুন এই রহস্যটা আজ ভেদ করা যাক। এই যে সুন্দর পাখিগুলো, এদের একটা অদ্ভুত আচরণ আমাদের অভ্যাস নিয়ে এমন একটা সত্যি সামনে এনেছিল যা অবিশ্বাস্য। চলুন বিজ্ঞানী নিকোটিন বার্জেনের সেই বিখ্যাত গবেষণার গল্পটা দিয়ে শুরু করা যাক। টিনবার্জেন একটা জিনিস খেয়াল করলেন, এই পাখির ছানারা জন্ম থেকেই তাদের মায়ের ঠোঁটের লাল ফোঁটাটা চেনে, আর ওখানেই খাবার পাওয়ার জন্য ঠোকর দেয়। এটা যেন ওদের ভেতরে থাকা একটা প্রাকৃতিক প্রোগ্রামিং, যা ওদের বেঁচে থাকতে সাহায্য করে। ভাবা যায়, ছোট্ট ছানাগুলো তাদের আসল মায়ের চেয়ে একটা কার্ডবোর্ডের টুকরোকে বেশি পছন্দ করছে। কেন? কারণ ওই নকল সংকেতটা ছিল বাস্তবের চেয়ে অনেক বেশি জোরালো, অনেক বেশি আকর্ষণীয়। বিজ্ঞানীরা এই ঘটনার একটা দারুণ নাম দিয়েছেন, সুপারনর্মাল স্টিমুলি। সোজা কথায় এটা হলো বাস্তবতার একটা অতিরঞ্জিত ভার্সন, যা আমাদের মস্তিষ্কের আদিম ইচ্ছাকে এমনভাবে জাগিয়ে তোলে যা স্বাভাবিকের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। ওই হেরিঙ্গাল পাখির ছানাদের মতো আমরাও কিন্তু আধুনিক পৃথিবীর সুপারনর্মাল স্টিমুলির শিকার। এই যে সোশ্যাল মিডিয়ার চেনা নোটিফিকেশন সাউন্ড বা জাঙ্ক ফুডের লোভনীয় বিজ্ঞাপন, এই সবই কিন্তু আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। আমাদের মস্তিষ্কটা তো তৈরি হয়েছিল সেই সময়ে যখন ক্যালোরি পাওয়াটা ছিল জীবন মরণের প্রশ্ন, কিন্তু আজ আমরা বাস করছি একটা ক্যালোরি ভরা জগতে। আর আধুনিক কোম্পানিগুলো আমাদের এই প্রাচীন দুর্বলতার সুযোগ নিয়েই তাদের ব্যবসাটা জমিয়ে চালাচ্ছে। ওই যে চিপসের মচমচে শব্দ বা পিজলার গলানো চিজের টান, এই সবই কিন্তু আমাদের মস্তিষ্কের একটা বিশেষ পয়েন্টকে টার্গেট করে তৈরি করা হয়, যেটাকে বলে ব্লিস পয়েন্ট। এটা এমন একটা পর্যায় যেখানে আমাদের মস্তিষ্ক চরম আনন্দ পায় আর বারবার ওই খাবারটা খেতে চায়। চলুন এবার আরও একটু গভীরে যাই। এই সব আকর্ষণের পেছনে যে মূল খেলোয়াড়টা কাজ করে তার নাম হলো ডোপামিন, আমাদের মস্তিষ্কের এক সুপার পাওয়ারফুল কেমিক্যাল। এই পরীক্ষাটা একই সাথে যুগান্তকারী আর ভয়ঙ্কর ছিল। এটা প্রমাণ করে দিল যে ডোপামিন শুধু আনন্দের জন্য নয়, আমাদের বেঁচে থাকার ইচ্ছা, আমাদের অনুপ্রেরণার জন্য এটা অপরিহার্য। সুতরাং আসল কথাটা হলো, আমরা যে কোনো কাজ শুরু করি তার পেছনে যে ইচ্ছাশক্তিটা কাজ করে তার মূলে কিন্তু এই ডোপামিনই আছে। ইচ্ছাটাই যদি না থাকে তাহলে তো কোনো কাজই শুরু হবে না, তাই না? আমরা অনেকেই হয়তো ভাবি যে পুরস্কারটা হাতে পেলেই ডোপামিন রিলিজ হয়, কিন্তু আসল ব্যাপারটা আরও অনেক বেশি মজার আর আমাদের সাধারণ ধারণার থেকে একদম আলাদা। এই গ্রাফটার দিকে একবার তাকান। এটা পরিষ্কার দেখাচ্ছে যে ডোপামিনের আসল খেলাটা পুরস্কার পাওয়ার মুহূর্তে নয়, বরং তার ঠিক আগে শুরু হয়, যখন আমরা কোনো কিছুর আশা করি বা প্রত্যাশা করি। এই একটা লাইনই কিন্তু সবকিছু পরিষ্কার করে দিচ্ছে। কোনো কাজ করার আনন্দের চেয়েও কাজটা করলে কি পাওয়া যাবে সেই প্রত্যাশাটাই আসলে আমাদের সবচেয়ে বড় চালিকা শক্তি। বেশ, এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই যে এত কিছু জানলাম, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে নিজেদের জীবনকে ভালো করতে পারি, ভালো অভ্যাস তৈরি করতে পারি। চলুন এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের গল্প শোনা যাক, যে তার দুটো ইচ্ছাকে এক করে একটা অসাধারণ সমাধান বের করেছিল। দেখেছেন কি দারুণ একটা বুদ্ধি! তিনি তার পছন্দের কাজ মানে নেটফ্লিক্স দেখাকে একটা জরুরি কাজের সাথে মানে ব্যায়াম করার সাথে জুড়ে দিলেন, আর সাথে সাথেই বোরিং ব্যায়ামটা অনেক বেশি মজার হয়ে গেল। এই কৌশলটার একটা কেতাবি নামও আছে, টেম্পটেশন বান্ডলিং। এর মূল আইডিয়াটা খুবই সহজ, একটা পছন্দের কাজকে একটা জরুরি কাজের পুরস্কার হিসেবে ব্যবহার করা। এর পেছনে একটা সহজ মনস্তাত্ত্বিক কারণও আছে। আমাদের মস্তিষ্ক কিন্তু কঠিন কাজটা করতে রাজি হয়ে যায় যদি সে জানে যে এর ঠিক পরেই একটা মজার পুরস্কার অপেক্ষা করছে। এই সহজ ফর্মুলাগুলো ব্যবহার করে যে কেউ কিন্তু নিজেদের জন্য টেম্পটেশন বান্ডলিং তৈরি করে ফেলতে পারে। অভ্যাস তৈরির জন্য এটা কিন্তু ভীষণ কাজের একটা পদ্ধতি। এখানে একটা খুব ভালো উদাহরণ দেওয়া হয়েছে। একটা কঠিন কাজ করার পর যদি নিজের জন্য একটা ছোট পুরস্কার রাখা যায়, তাহলে কিন্তু ওই কঠিন কাজটার প্রতি আমাদের অনীহা অনেকটাই কমে আসে।
আর এটাই হলো আসল কথা। এর ফলে কি হয়, আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ওই কঠিন কাজটার সাথে একটা ভালো অনুভূতি জুড়ে দেয়, কারণ সে জানে যে এরপরে একটা ডোপামিন হ্রাস আসতে চলেছে। তো আমরা ব্যক্তিগত অভ্যাসকে আকর্ষণীয় করার কৌশল তো শিখলাম, কিন্তু আমাদের আচরণের উপর আরও একটা শক্তিশালী প্রভাব আছে, যেটা আমরা প্রায় খেয়াল করি না। আমাদের অভ্যাস তৈরিতে আমাদের পরিবার, বন্ধু বা সমাজ কতটা বড় ভূমিকা রাখে। এই অদৃশ্য শক্তিটা কিভাবে আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করে, এই রহস্যের জট খুলতে হলে আমাদের পরের পর্বটা কিন্তু দেখতেই হবে।